ফিরতে এত রাত হয়ে যাবে। গতকাল এসেছিলাম, আজ ফেরার সময় রাস্তায় নেমে মনে পড়ল আজ বন্ধ। আমার ফেরাটা জরুরি, অফিসে মিটিং আছে। রাত 10টায় স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন বন্ধ, তাই অগত্যা গাড়ি ধরার প্রচেষ্টায় বড় রাস্তায় এসে দাঁড়ানো। জানি না কতক্ষণ অপেক্ষা করতে হবে এই নির্জন রাস্তার মাঝে। 1.25 ঘন্টা কেটে গেছে, একটাও গাড়ির দেখা নেই। খানিক পরে সামনে একটা ছোট ট্রাককে আসতে দেখলাম। মনে একটা ক্ষীণ আশা নিয়ে গাড়িটাকে দাঁড় করানোর চেষ্টা করলাম। এ ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। অবশেষে লরিটা আমার পায়ের সামনে এসে থামলো। ভাইয়া, খুব বিপদে পড়েছি, আমাকে একটু বাড়ির কাছে পৌঁছে দেবে? কথাটা শেষ করার সাথে সাথে ছেলেটার মুখের দিকে নজর পড়তেই ওকে চিনতে পারলাম। জুয়েল। জুয়েল আমার দুঃসম্পর্কের মামাতো ভাই। যদিও বহুদিন ওদের বাড়ির সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। ও আমাকে চিনতে পারলো কিনা বুঝতে পারলাম না, তবু বললাম, আরে জুয়েল, আমায় চিনতে পারছিস? আমি তোদের ফাগুনদা, মণি পিসির ছেলে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মণি পিসির ছেলে। লক্ষ্মী ভাইটি, আমাকে একটু বাড়ির দিকে পৌঁছে দে, ওই ইছাপুরের কাছে নামিয়ে দিলেই হবে। কিন্তু আমি তো পলতা যাচ্ছি। অসুবিধে নেই, তুই আমায় অদ্দূর অব্দি নামালেই হবে। আচ্ছা ঠিক আছে, উঠে বসো। গাড়িতে উঠে একটু নিশ্চিন্ত হলাম। যাক, এই যাত্রায় বেঁচে গেছি। মনে পড়ে গেল এই স্বপন আমাদের তুলোর ব্যবসা ছিল, এখন আছে কিনা জানি না। হয়তো সেই মাল ডেলিভারি করার জন্য জুয়েল বেরিয়েছিল। কিরে, মামা কেমন আছেন? বাবা বাবা ভালোই আছেন। এই বন্ধের দিনে গাড়ি নিয়ে বেরিয়েছিস, পথে বিপদ আপদ ঘটলে? একটা জরুরি কাজে বেরিয়েছিলাম, উপায় ছিল না। সেই তো, তবে তোর সাথে দেখা হলো বলে আজ বড় বাঁচলাম ভাই। বহুদিন হলো তোদের বাড়ির ওদিকে আর যাওয়া হয় না। জুয়েল কোনো কথা বলল না, ওকে খানিক চিন্তিত দেখাচ্ছে। আমিও ওকে আর ডিস্টার্ব করলাম না, এক মনে গাড়ি চালাচ্ছে, থাক। যাকে বড্ড ক্লান্ত বোধ করছি। কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতে পারিনি। হঠাৎই ঘুমের ঘোরটা কাটলো একটা শব্দে। কি চাইছোটা কি? এরকম করো না। কি করব, আমার কাছে যে আর কোনো পথ নেই। আমার জেগে ওঠার আভাস পেয়ে জুয়েল ফোনটা কেটে দিল। কে ফোন করেছে ওকে? এভাবে কান্নাকাটি করছিল, কি জানি কি ব্যাপার। রাতের অন্ধকার কেটে ভোরের হালকা আলো ফুটেছে। গাড়িটা নদীর পাশের বিস্তীর্ণ সড়ক ধরে হু হু করে ছুটে চলেছে। একসময় হঠাৎই জুয়েল নদীর পাশে গাড়িটাকে থামালো। কি ব্যাপার জুয়েল, গাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না না, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। জুয়েল গাড়ি থেকে নেমে ঘাটের সিঁড়ির দিকে এগোলো। হয়তো মুখে চোখে জল দিতে গেছে। আজ বহুদিন পর এরকম ভোর দেখলাম। কোকিলের কুহু কুহু তান, চারপাশে মৃদুমন্দ বাতাস, ইউক্যালিপটাস গাছের ঝরে পড়া পাতার খসখস। কতক্ষণ কেটে গেল, জুয়েল এখনো এলো না তো। আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? গাড়ি থেকে নেমে ঘাটের সিঁড়ির কাছে এগিয়ে গেলাম। সিঁড়ির প্রথম ধাপে দাঁড়াতেই দেখলাম ঘাটের চারপাশে কেউ কোথাও নেই। শুধু একদম শেষ সিঁড়িতে পড়ে রয়েছে একজোড়া হাওয়াই চপ্পল। তবে সেটা জুয়েলের কিনা বুঝতে পারলাম না। পাশের ঝোপটায় একটা ঘুঘু পাখি সমানে ডেকে চলেছে। কিরকম একটা মৃদু ভয়ের সঞ্চার হলো মনের মধ্যে। ওর আবার কোনো বিপদ আপদ হলো না তো? নাকি ও ইচ্ছে করেই? ধুর, না না, কি সব ভুলভাল ভাবছি। যাই, আমি গাড়িতে গিয়েই বসি বরং। গাড়িতে ওঠার পরেও বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু জুয়েল তো এখনো ফিরল না। হঠাৎই জুয়েলের ফোনটা বেজে উঠল আবার। যদি জরুরি কোনো ফোন টোন হয় এই ভেবেই রিসিভ করলাম। ওরা কিন্তু সব জেনে গেছে, ওরা তোমাকে ছাড়বে না। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো হ্যালো। কি বলতে চাইছে মেয়েটা?
কোন বিপদের কথা হচ্ছে? গাড়ির কাঁচ দিয়ে সামনে দেখতে পেলাম রাস্তায় প্রবল কোলাহলের শব্দ, সাথে একরাশ ধোঁয়ার কুণ্ডলী। জুয়েলের সাথে নিজেকেও বড় অসহায় মনে হলো। এটা যদি কোনো কোনো বিপদের আঁচ হয়, মনে হলো বাড়ি যাওয়ার পথে শেষে বেঘরে প্রাণটা চলে যাবে না তো। এখন আর এত ভেবে কাজ নেই, শিগগির কোথাও একটা গা ঢাকা দিতে হবে। আমি নিশ্চিত লোকগুলো এদিকেই আসবে। তার আগেই লরি থেকে নেমে পড়ি। লরির পিছনের দিকে মালপত্র রাখার জায়গাটায় নজর যেতেই সময় নষ্ট না করে ওটার মধ্যে উঠে বসলাম। এরপরে কিছু লোকের পায়ের শব্দ, হল্লা করতে করতে এদিকেই আসছে লোকগুলো। জুয়েলের কোনো হদিশ নেই। বিপদের আভাস পেয়েও পালিয়ে গেল নাকি? বন্ধের দিনে যে কি করতে বেরিয়েছিলাম কে জানে। গাড়ি থেকে যেই নামতে যাব ঠিক সেই সময় হঠাৎই ইঞ্জিনের শব্দ। গাড়িটা স্টার্ট নিয়েছে। এ কি করে সম্ভব? সামনে স্টিয়ারিংয়ে তো কেউ ছিল না। কি জানি কি আছে কপালে। এরপর নদীর পার ধরে হু হু করে গাড়িটা ছুটে চলল। ঘাট পেরিয়ে, মাঠ পেরিয়ে, রেল লাইন পেরিয়ে খোলা আকাশের নিচে আমি দেখতে পেলাম শুধু সার দেওয়া গাছের সারি। লরিটা যা জোরে ছুটছে যেন মনে হচ্ছে কোনো এক অশরীরী আত্মা ভর করেছে ওটার উপর। চিৎকার করে লরিটাকে যে থামাবো সে সাহস হলো না। এরপর কতক্ষণ কেটে গেছে জানি না। সশব্দে গাড়িটা ব্রেক কষল। আমি প্রায় হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিলাম। নেমে এসো ফাগুনদা। জুয়েলের কণ্ঠস্বর আমাকে যে কি শান্তি এনে দিল সে বোঝানো সম্ভব নয়। তার মানে গাড়িটা তুই চালাচ্ছিলিস হতভাগা? কোথায় গিয়েছিলি? বলবো বলবো, সব বলবো। আগে তো নেমে এসো। গাড়ি থেকে নামতেই দেখলাম প্রাচীর ঘেরা একটা সাজানো উঠান, বাড়ির সামনে প্যান্ডেল আর মস্ত শামিয়ানা খাটানো। এ কোন জায়গায় আনলি আমায়? কারোর বিয়ে টিয়ে আছে নাকি? বলছি, আগে বসো তো এখানে। জুয়েল শামিয়ানার ভিতরে একটা বেঞ্চে নিয়ে গিয়ে বসালো আমায়। তোমার বাড়ি পৌঁছতে বড্ড দেরি হয়ে যাবে তাই না? তার জন্য আমাকে ক্ষমা করো। আসলে আমিও নিরুপায়, তাই তোমার কাছে সাহায্য চাইছি। জুয়েলের চোখ ছলছল করে উঠল। তোর চোখে জল কেন? আসলে দাদা, আমি একটা মেয়েকে ভালোবাসি। ওর নাম প্রিয়া। এটা ওরই বাড়ি। ওর বাড়ির লোকেরা আমাদের সম্পর্ক কোনো দিনও মেনে নেয়নি জানো। তার মানে এই বিয়ের প্যান্ডেল? হ্যাঁ, এই প্রিয়ারই বিয়ের প্যান্ডেল। ওর বিয়ে ঠিক হয়েছে অন্য একজনের সাথে। বলিস কি? তার মানে ফোনের ওপারের মেয়েটা প্রিয়া ছিল? হ্যাঁ দাদা। কিন্তু তুই এখানে এলি কেন? আমি প্রিয়াকে ওর বাড়ি থেকে নিয়ে যেতে এসেছি। তুমি আমাকে সাহায্য করবে না দাদা? এসব কি বলছিস? এই বাড়ির লোকেরা জানতে পারলে তোকে আর আস্ত রাখবে না, আর সাথে আমারও পিঠের চামড়া গোটাবে। না না, কিচ্ছু হবে না। এ বাড়িতে কেউই নেই। কেউ নেই মানে? কোথায় গেল সবাই? সে আমি বলতে পারবো না। আশ্চর্য। সে যাই হোক, তুই কেন বুঝতে চাইছিস না বলতো? এইসব কাজ করলে তুই বিপদে পড়বি। দেখো ফাগুনদা, আমার কিছু করার নেই। আমাকে যেতেই হবে ওর কাছে। তুমি যদি আমার সাথে আসতে চাও এসো, নইলে আমি একাই চলে যাব। কি করব ঠিক বুঝতে পারলাম না। এই জায়গাটাও যেন কিরকম অদ্ভুত। এত বড় প্যান্ডেল, শামিয়ানা কাটানো, এত আয়োজন, কিন্তু চারদিকটা এমন থমথমে নিশ্চুপ কেন? ফাগুনদা, আর দেরি করো না। ওরা যদি এসে যায় তখন বিপদে পড়ব। কিন্তু কোথায় যাব আমি? আমি তো কিছু বুঝতে পারছি না। এ বাড়ির 3 তলার ঘরে। প্রিয়া এখনো ওখানেই আছে। আমি জন্মে এমন কাজ করিনি জুয়েল। তোর জন্য শেষে বিয়ের মণ্ডপ থেকে কোনো মেয়েকে তুলে নিয়ে যাব আমি তো ভাবতেও পারছি না। আচ্ছা চল, কোথায় যেতে হবে? বাড়িতে ঢুকে প্রথমে 1 তলা থেকে 2 তলা, তারপর 2 তলা থেকে 3 তলায় পৌঁছলাম। সারা বাড়ি, দালান, সিঁড়ি সব জায়গায় ফুলে ফুলে সাজানো। 3 তলার উপরে পৌঁছে একটা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো জুয়েল। প্রিয়া, দরজা খোলো। আমি জুয়েল। দরজাটা খোলো প্রিয়া। দেখলাম বহুক্ষণ পরেও কোনো সাড়া নেই। কি হলো? ও দরজা খুলছে না কেন? মনে হচ্ছে ও দরজা খুলবে না। আমি দেখি কি করতে পারি। এরপর জুয়েল এক ধাক্কাতে দরজাটা খুলে দিল। এসো। ঘরে ঢুকতেই খটকা লাগলো।
চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। তার আলোতে দেখতে পেলাম একটা মেয়ে বিছানায় শুয়ে আছে, পরনে গায়ে হলুদের শাড়ি, আর পায়ের নিচে একটা ওষুধের শিশি গড়িয়ে পড়ে আছে। জুয়েল, জুয়েল, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? হ্যাঁ দাদা, ওই তো প্রিয়া। সন্দেহ দূর করতে আমি প্রিয়ার হাতটা ধরে নাড়িটা টিপে দেখলাম। জুয়েল, প্রিয়ার বেঁচে নেই। হ্যাঁ, ও যে বেঁচে নেই আমি তো জানি। কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। জুয়েল, প্রিয়া বেঁচে নেই, এটা তোকে মেনে নিতে হবে। এখান থেকে চল। তাতে কি হয়েছে? আমিও তো বেঁচে নেই। আমার মাথাটা কিরম ঘুরতে শুরু করলো। প্রিয়া, এবার ওঠো। দেখো, এখন আর আমরা একলা নই, আমাদের সাথে ফাগুনদা আছে। আমাদের বিয়ে হবে। ওঠো প্রিয়া। মেয়েটা কেমন যেন শূন্যে ভেসে উঠে দাঁড়ালো। তোরা আমার সাথে মজা করছিস না? কি যে বলেন দাদা, আপনার সাথে মজা করব? আপনি আমাদের কত উপকার করলেন। দেখলাম মেয়েটার চোখের চারপাশ মিশমিশে কালো, আর জুয়েলের বুকেও রক্তের দাগ। আসলে ফাগুনদা, নদীতে যখন গিয়ে পড়লাম তখন একটা ছুচালো রড আমার বুকের মধ্যে গেঁথে যায়। হয়ে গেল আমার ভবলীলা সাঙ্গ। যদিও আমার বাঁচার ইচ্ছা ছিল না। এইসব কি 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 বলছিস তোরা? হ্যাঁ, ঠিকই তো বলছি। তুমি আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো দাদা। ওর বাড়ির লোক কোথায় গেছে ওর বাড়ির লোকেরা? জানি না, জানি না ওরা কোথায় গেছে, আর আমি জানতেও চাই না। ওরা খুব খারাপ মানুষ। ওরা আমাদের সম্পর্ককে মেনে নেয়নি। আমার সাথে বাবার বিজনেস পার্টনারের বিয়ে ঠিক করেছে। লোকটা একটা পাষণ্ড, শয়তান। বেঁচে থাকতে তো ওরা আমাদের এক হতে দিল না। মৃত্যুর পর অন্তত আমাদের মিলন হোক। তবে এবার যাওয়া যাক। চলো প্রিয়া, আজ অনেক সাহস করে তোমাকে নিতে এসেছি। আর দেরি করো না, এসো দাদা। ভয় আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার অবস্থা। জুয়েল আমার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে এগিয়ে চলল। আবারও 3 তলা থেকে 1 তলা নামবার সাথে সাথে পলকে সেই সাজসজ্জা, ফুলে ঢাকা রেলিং, দেওয়ালের সেই অপরূপ কারুকার্য সব কেমন বিলীন হয়ে গিয়ে জরাজীর্ণ ভগ্নপ্রায় অবস্থায় রূপান্তরিত হলো বাড়িটা। উঠোনে পা রাখতেই দেখলাম চারপাশে অমন সুন্দর প্যান্ডেল, শামিয়ানা, সবকিছুকে কেমন প্রবীণতা গ্রাস করছে। শুধু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই লরিটা, পীত আকাশে ধোঁয়ার মতো ধূসর মেঘের সম্ভার। আর এক রাশ শীতল ঝোড়ো বাতাসে সেই শামিয়ানার ছেঁড়া টুকরোগুলো এদিক ওদিক উড়ে ছপাত ছপাত শব্দ করে তুলছে। এখন জনমানবহীন এই বাড়িটাকে মৃত্যুপুরী বলে মনে হচ্ছে। আর সেই সাথে আমার মনের ভিতরেও বেজে চলেছে সেই আতঙ্কের ডঙ্কা। চলো দাদা, লরিতে ওঠো। আমি বাড়ি যাব। আরে এখনই কোথায় যাবে? এখানেও যে তোমার একটা মস্ত কাজ আছে, আমাদের বিয়ে দেওয়া। ভয় আমার হাত পা থরথর করে কাঁপছে। অগত্যা আমরা 3 জনই লরিতে উঠে বসলাম। জুয়েল চাবি ঘোরাতেই গাড়ির ইঞ্জিন ঘ্যাট ঘ্যাট শব্দ করে উঠল। স্টিয়ারিং ঘোরাতেই গাড়িটা ঝড়ের বেগে চলতে শুরু করেছে। আমার যে কি প্রচন্ড আনন্দ হচ্ছে, আমি বোঝাতে পারবো না তোমায় জুয়েল। আমারও কি কম আনন্দ হচ্ছে? আমাদের বিয়ে হবে, অবশেষে আমাদের 2 আত্মা এক হবে। কি 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 করছিস জুয়েল? আস্তে চালা ভাই, মরে যাবো তো। মনে হলো হৃৎপিণ্ড হাতে ধরে বসে আছি। সহসা ব্রেক কষে একটা নদীর ধারে জুয়েল গাড়িটা দাঁড় করালো। আমি একটু বডিটা জলে ফেলে আসি, তুমি আমাকে একটু সাহায্য করো ফাগুনদা। বডি? কার বডি? কার আবার? ওই প্রিয়ার সাথে যে লোকটার বিয়ে ঠিক হয়েছিল, প্রমোদ সমাদ্দার। মানে? মানে
আরে আমি ওকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। এই গাড়ির পেছনেই তো ওর বডিটা রয়েছে। এখন জলে ফেলে আসি, শুভ কাজে আবার বেশি দেরি করতে নেই। হ্যাঁ, কি বলো? কি বলছিস তুই এসব জুয়েল? তাই জন্যই তখন গাড়ির পিছনের ডালাটায় সাদা চাদরে মোড়া কাউকে দেখেছিলাম। দেখলাম ও সারা হাত কালচে রক্তে ভরে গেছে, জামাতেও রক্তের দাগ। গাড়ি থেকে নেমে গেল জুয়েল। তারপর আমরা দুজনেই গাড়ির পিছন দিকে গেলাম। শুনশান রাস্তায় কোনো একটা প্রাণীর চিহ্নও নেই। দেখলাম সাদা কাপড় জড়ানো একটা লাশ পড়ে রয়েছে ডালাতে। জুয়েল এগিয়ে গিয়ে বডিটার কাছে দাঁড়াতেই সেই লাশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পেটে মোটা চাকার দুটো দাগ, রক্তে মাখামাখি শরীর, অস্বাভাবিক রকমের ফ্যাকাশে দেহটার চোখ দুটো বন্ধ। এই দুই অশরীরী প্রেতের মাঝে আমি একলা নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছি, প্রাণ হাতে করে। মরেও তুই প্রিয়া আর আমাকে শান্তিতে থাকতে দিবি না? তোকে আমি চিরতরে শেষ করব শয়তান। চোখের সামনে সবকিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছিল। মুহূর্তে সেই মিশ ধরা কালো চোখ দুটো খুলে গেল। লোকটার কণ্ঠে গোঙানির শব্দ। টু শব্দটা না করে আমি পা টিপে টিপে পিছোতে শুরু করলাম। এক পা করে পিছোতে পিছোতে ওদের আর আমার দূরত্ব খানিক বাড়লো। মাথা নিচু করে সজোরে হাঁটা দিলাম সোজা রাস্তা ধরে। একটা অটো আসছে দেখে কোনো মতে তাকে দাঁড় করিয়ে কিছু না বলে উঠে বসলাম। লোকটা অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। চলুন চলুন। আর চোখে পিছনে তাকিয়ে দেখলাম ওরা আর সেই লরি কোথায় ঝাপসা হয়ে মিশে গেল। সংশয় হলো, আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি? দিন কয়েক পর স্বপন মামার বাড়িতে গেলাম। দেখলাম ঘরের দেওয়ালে মালা পরা জুয়েলের একটা বড় ছবি টাঙানো। তুই তো জানিস ও আমার একমাত্র ছেলে। আমার আমার ব্যবসার হালটা শক্ত হাতে ধরেছিল, সবই ঠিক চলছিল। কিন্তু মাস ছয়েক আগে জানতে পারলাম প্রিয়া বলে একটা মেয়েকে জুয়েল ভালোবাসে। আর আর সেটাই কাল হলো। মেয়েটার বাড়ির লোক এই সম্পর্কটাকে মেনে নেয়নি। জানি না, কিছু ব্যবসার কারণও হতে পারে। এরপর ওরা আমাদের বাড়িতে গুন্ডা অবধি পাঠায়। পরদিন সকালে জুয়েল যখন বাড়ি থেকে ওর লরিটা নিয়ে বেরোয়, কিছুক্ষণ পরে জানতে পারি ওটা ব্রেক ফেল হয়ে পড়ে গেছে নদীতে। আমরা আমরা প্রথমে ভেবেছিলাম জুয়েলের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তদন্তের পর জানা যায় ছেলেটা আমার ষড়যন্ত্রের শিকার। এ- এ কাজ এ কাজ যে ওদেরই, তাতে কোনো সন্দেহ নেই। প্রমাণের অভাবে কেসটা চাপা পড়ে যায়। ভাঙা লরিটা এখনো নদীর পাড়ে পড়ে আছে। শুনেছি মেয়েটা নাকি ওর বিয়ের দিন আত্মহত্যা করে। তারপর একদিনকে শুনলাম যে লোকটার সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল তারও নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। স্বপন আমার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে এলাম, যে নদীর ধারে জুয়েলের সাথে এসেছিলাম সেইবার। আমার সাথে ঘটে যাওয়া সেই প্রত্যেকটা ঘটনার কোনো বাস্তব রূপ হয় কি না আমি জানি না, তবে আজীবন জুয়েল আর প্রিয়াকে আমি উপলব্ধি করে যাব। কখনো রাত্রে স্বপ্নের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখব ওদের ওই চেনা হাসি মাখা